৩২ নম্বর ভাঙ্গা সহ আরো বিভিন্ন কারণে ইউনূসের উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আপনারা অবশ্যই জানেন ইতিপূর্বে ইউনূসের শিশু হত্যার দায়ে একজন চট্টগ্রামের ভদ্রলোক তার উপর মামলা করেছিলেন। কিন্তু সেই মামলাটি কোর্ট আমলে নেয় নাই। এর পিছনেও কারণ আছে। তো ওই যে আপনাদের মনে আছে বিমান দুর্ঘটনায় শত শত শিশু মারা গিয়েছিল অগ্নিদগ্ধ হয়ে। মনে আছে না? তো এটিও তো ইউনূস মারাত্মক অপরাধ করেছে। এইভাবে হামের টিকা না দিয়ে শিশু হত্যা, তারপর দেশকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দেওয়া, ৩২ নম্বর ভাঙ্গা সহ ইউনূস হাজার হাজার অপরাধ করেছে। তার অপরাধের সীমা পরিসীমা নাই। সে গেল ১৮ মাসে দেশের কোনো কিছু করে নাই। যা কিছু করেছে তার নিজের জন্য করেছে। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে নিয়েছে। তার উপর থেকে শত শত মামলা সে খারিজ করিয়ে নিয়েছে। ৬৬৬ কোটি কর ফাঁকির মামলা পরের দিনই, চেয়ারে বসার আগেই পরের দিনই খারিজ করে দিয়েছে। এইভাবে সে বিভিন্ন সুবিধা আদায় করে নিয়েছে। এগুলো তো বলে শেষ করা যাবে না। ঠিক আছে? তো ইউনূসের উপর যে আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে তার একটু আপনাদেরকে শোনাই, তারপর আমি মূল আলোচনায় যাব। লেটস প্লে। অপরাধের তালিকা একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে। নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। আচ্ছা দর্শক শ্রোতারা একটু থামি। হামের টিকা ইউনূস দেয় নাই। কেন দেয় নাই? এইখানে তার লাভ লোকসানের ব্যাপার আছে। শেখ হাসিনা যে পদ্ধতিতে হামের টিকা আনার ব্যবস্থা করেছিলেন, সেই পদ্ধতির পথে না হেঁটে ইউনূস চূড়াই পথে গিয়েছিল, যাতে করে ওইখান থেকে মুনাফা লাভ করতে পারে। এতে লাভ হয়েছে কি? লাভ হয়েছে দেশের শত শত শিশুরা মানে হামে আক্রান্ত হয়ে টিকার অভাবজনিত কারণে মারা গেছে। এটা বড় ট্র্যাজেডি। এই তো ইউনূসকে ক্ষমতায় বসানোর পরে এই অবস্থা আমরা দেখতে পেলাম। আজকে ওই যে জঙ্গি সাংঘাতিক ইলিয়াস হোসেন আমেরিকা থেকে ইউনূসের উপর একটি ভিডিও করেছে। ভিডিওতে বলেছে, আমরা জানি ইউনূস চুর ডাকাইত ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম বুড়া হলে পরে তার সে দেশের জন্য কিছু করবে। এই তো এই সমস্ত স্বল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা দেশের এই ঠাঠা ফালাইছে। আপনারা কি বিষয়টা ভাবতে পারছেন? এই তো এই কাজ করেছিল একটা শয়তান। সারা জীবন শয়তানি করেছে, আর মৃত্যুর আগে এই শয়তানকে যদি আপনি দেশের দায়িত্ব দেন, তাহলে কি তার শয়তানি ছেড়ে দেবে? ইবলিস কি তার ইবলিসই ছেড়ে দিবে? এই যে ডাকাইত ইবলিস, অবিস, ইউনূস বলি না আমি তাকে, তার নাম আমি এই দিয়েছি, বুইড়া খাটাস। সে কি তার অভ্যাস ছেড়ে দেবে? সে কি পাপকর্ম ছেড়ে দেবে? তা সে মারা যাচ্ছে, আজকে তার এক পা কবরে আর আরেক পা কবরের গর্তে। এরপরেও কোটি কোটি টাকা ফ্রান্স সহ আরো বিভিন্ন দেশে সে পাচার করেছে। ফ্রান্সে তার কোটি কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। সে 18 মাসে পুরা দেশটাকে গ্রামীণ ব্যাংক বানিয়ে ফেলেছিল। এবার আসি আমি হামের ব্যাপারে। হামে আহ, হামের আহ, টাকা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রেখে গিয়েছিলেন। কই, শেখ হাসিনার আমলে তো এই হামের দ্বারা শিশুদের অপমৃত্যু হয় নাই। হামে আক্রান্ত হয়ে শত শত শিশুরা মারা যায় নাই। ঠিক আছে? শেখ হাসিনা ছিলেন হাম হিরো, করোনা হিরো। ভাগ্যিস করোনার সময় যদি ইউনূস ক্ষমতায় থাকতো, তাহলে হামে যত শিশু মারা গেছে তার চেয়ে
কয়েক হাজার গুণ মানুষ বাংলাদেশে মারা যেত। শেখ হাসিনা তো বিনামূল্যে করোনার মানে টিকা দেওয়ার ব্যবস্থা, সরি, করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই তো শেখ হাসিনা, এই তো ক্রাইসিস ম্যানেজার। এরপরেও শেখ হাসিনার দোষ, এরপরেও শেখ হাসিনা খারাপ। ঠিক আছে, আরেকটু শোনা যাক। ও আচ্ছা, উনি বলেছেন আরেকটা অপরাধ তার বিরুদ্ধে ছিল, সেটি ছিল ধানমন্ডির 32 নাম্বার ভাঙ্গা। এটা তো মারাত্মক অপরাধ। এই ধানমন্ডির 32 নাম্বার যখন ভাঙ্গা হয়, ভাঙ্গাকালীন সময়ে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন লাইভ করে কোথা থেকে বুলডোজার আনা হবে এই নির্দেশ দিয়েছিল। ইনুস তো কোনো কিছুই করে নাই, বরং ইনুস এটিকে জাস্টিফাই করেছে। কত বড় জাদা, শয়তান ইবলিস! সে জাস্টিফাই করে বলেছে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। তো একজন রাষ্ট্রপ্রধান এই কথাটি বলতে পারে না যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাহলে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয়েই থাকে, আর এর কারণে যদি জনগণ আইন হাতে তুলে নিয়ে এক ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙ্গে ফেলে দেয়, তাহলে যারা ভেঙ্গে দিয়েছিল তাদের কি ইনুস বিচার করেছিল, জেল হাজতে পাঠিয়েছিল? না, পাঠায় নাই। বরং ইনুস এবং তার বর্ধিত সরকারের পরাধীন মন্ত্রী ধানমন্ডি 32 ফুল দিতে গেলে, শ্রদ্ধা জানাতে গেলে মানুষকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এটা কি অপরাধ? কাউকে সম্মান জানানো কি বাংলাদেশের আইনে অপরাধ? বলুন, এটা কি অপরাধ? ধানমন্ডির 32 যারা ভেঙ্গেছে, ইনুস এবং তারেক জিয়া কেউই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই। তো সে যে বলেছিল 32 যারা ভেঙ্গেছে তারা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে এই 32টি ভেঙ্গেছে। তো ভাই, এখন তুমি যে সারা দেশকে লুটপাট করে মানে বুইড়া বয়সে দেশে বিদেশে টাকা সঞ্চয় করে রেখেছ, দেশের মানুষ হামের সারা দেশকে যে গ্রামীণ ব্যাংকের আওতায় নিয়ে এসেছো, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে যদি বাংলাদেশের মানুষ তোমার গ্রামীণ ব্যাংককে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়, গুড়িয়ে দেয়, অথবা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, তাহলে কি তোমার ধানমন্ডির 32 নাম্বার বাড়ি ভাঙ্গার পিছনে যে লজিক্যাল ফেলাসি দিয়েছিলে, সেটি কি এক্ষেত্রে তুমি আবার বলতে পারবে যে আমার উপর ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে সারা বাংলাদেশের গ্রামীণ ব্যাংকগুলোকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে? এটা বলবে, নাকি তুমি প্রথমে এটি প্রতিরোধ করার জন্য সরকারের কাছে বিচার চাইবে? থিঙ্ক অ্যাবাউট ইট। ধানমন্ডির 32 নম্বর বাড়ি হচ্ছে মুক্তিযুদ্ধের আঁতুড়ঘর। এটি সারা বাংলাদেশের মানুষের ঠিকানা এমনটি না, এটি পরাধীন মন্ত্রীর আম্মাজান খালেদা জিয়ারও ঠিকানা ছিল। তখন তার স্বামী জিয়াউর রহমান তাকে জান জুয়া নাপাক করে দেওয়ার কারণে গ্রহণ করতে চাচ্ছিল না। সে তো জান জুয়ার সঙ্গিনী ছিল 9 মাস যাবৎ। তখন খালেদা জিয়া প্রতিদিন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে টুলের মধ্যে বসে বঙ্গবন্ধুর কাছে কাকুতি মিনতি করত। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কি বলেছিলেন? বলেছিলেন, তুমি আমার মেয়ে, আমি তোমার দায়িত্ব নেব। তো এটা তো তার বাবার বাড়ি ছিল, ঠিক না? এরপরে জিয়াউর রহমানকে বলেছিলেন, খালেদা জিয়া আমার মেয়ে, তুমি তাকে অ্যাকসেপ্ট করো। আর খালেদা জিয়াকে বলেছিলেন 32 নম্বর হচ্ছে তোমার ঠিকানা। সারা বাংলাদেশের পাকিস্তানের হাতে সীতা নারীদের ঠিকানা ছিল বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর বাড়ি। এই বাড়িটি যে ইউনূস ভাঙ্গার ব্যবস্থা করেছে, সেটা মুক্তিযুদ্ধ বিরোধী এবং শত শত হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করার কারণে, বা মুক্তিযুদ্ধের জাদুঘর স্মৃতিসৌধ ভাঙ্গার কারণে ইউনূসের বিরুদ্ধে মামলা তো হওয়া যৌক্তিক।
সে তো বলেছিল রিসেট বাটন চাপ দিয়ে ইতিহাস মুছে দেব, সে তো এই কাজটি করেছিল। আর একটু শুনুন না, আর একটু শোনাই, তারপর আমি মূল আলোচনায় যাব। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আজকে যে বিষয়টা হলো সেটা হলো আমার পক্ষে আশরাফ আর আমাদের মাহবুব মামুন, সৈয়দ মামুন মাহবুব, তারা নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনুস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। দর্শক শ্রোতারা, দুঃখজনক হলেও সত্য যে এই মামলাটি, হ্যাঁ, এই যে এই নোটিশটি বাংলাদেশের কোর্ট বোধহয়, আমি একটু পড়ে শোনাই, করে নাই, আমলে নেয় নাই। একটু শেষের দিকে আমি ইত্তেফাক থেকে নিয়েছি। আচ্ছা, উল্লেখ্য, কয়েকবার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েও আইনি নোটিশ পাঠানো হয়েছিল, তবে আদালত এগুলো আমলে নেয় না। আচ্ছা, সরি, দুঃখিত, এইটা আগের বিষয়। তো আগে কয়েকবার আইনি নোটিশ পাঠানো হয়েছিল, আদালত আমলে নেয় নাই। কারণ কি? তাহলে আদালত কি প্রভাবিত ছিল? তো তার বিরুদ্ধে অভিযোগ যেটি ইত্তেফাক দিয়েছে, উনারাও বলেছেন হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে প্রাইভেট বা সরকারি খাতে দেওয়ার মতো অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই নোটিশ দেওয়া হয়েছে। এই দেখুন, আমি হাইলাইট করি, দেখতে পাচ্ছেন তো? এই যে হামের শিশু মারা গেছে, এই মারা যাওয়ার দায়টা সম্পূর্ণরূপে ইউনূসের উপর বর্তায়। তো এই হামের টিকা শুধুমাত্র না, 32 নম্বর বাড়ি ভাঙচুর, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর, দেশে মবের রাজ্য প্রতিষ্ঠিত করা, এই সব অপরাধ ইউনূসের উপর বর্তায়। ঠিক আছে, আর একটু শোনা যাক। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গণ্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। এখন আমার লয়ার্সরা আপনাকে বলবেন যে ওনারা কি কি বলেছেন নোটিশে। ধন্যবাদ। আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছে উনি হচ্ছেন এই লিগাল নোটিশ প্রেরণকারী। মেইন আমাদের দাবিটা হচ্ছে জনাব মোহাম্মদ মহসিন রশিদের, যে আইনের শাসনের প্রথম কথা ইনকোয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হায়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা দর্শক শ্রোতারা, আপনারা তো শুনলেন। তো বিষয় হলো উনি
যেটি বলতে চেয়েছেন, ভায়োলেশন এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে আচ্ছা, যেটি বলতে চেয়েছেন সেটি হলো যে ইউনূস বাংলাদেশের সংবিধানকে উল্লঙ্ঘন করেছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারের দায়িত্ব হচ্ছে দেশের সকল ঐতিহ্যবাহী স্থাপনা জায়গাগুলোকে সুরক্ষা দেওয়া। ইউনূস এটি করে নাই। ইচ্ছাকৃতভাবে সে মুক্তিযুদ্ধের সকল স্থাপনা জামাতি রাজাকারদের মাধ্যমে ভাঙচুর করার মানে প্রত্যক্ষ সহযোগিতা করেছিল, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করেছিল। শুধুমাত্র মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর করা হয়েছে এমনটি না, মাজার ভাঙচুর করা হয়েছে, কবর থেকে সুফি দরবেশদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, জীবিত মানুষ পুড়ানো হয়েছে, জ্যান্ত মানুষও পুড়ানো হয়েছে। ঠিক আছে, তো আর হামের কথা তো তিনি বললেনই, আরেকটু প্লে করি, শোনা যাক। অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে, মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6 সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি কি ওনার বিরুদ্ধে আচ্ছা, ও আরেকটু বলে ফেলি। উনি বলেছেন দেশে হাইয়েস্ট লেভেলের করাপশন হয়েছে ইউনূসের আমলে, আর সবচেয়ে বেশি করাপশন করেছে ইউনূস, তার বাচ্চা উপদেষ্টা কি জানি ওইটার নাম কি, আসিফ মাহমুদ সজীব ভুয়া সহ অন্যান্য ভুয়া উপদেষ্টা এবং আসিফ নমরুদ। আসিফ নমরুদ কিন্তু এই নিষেধাজ্ঞা দেওয়ার পরে, আইনি দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আইনি নোটিশ দেওয়ার পর ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশস্তি গিয়ে একখানি লম্বা স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসে সে কি বলেছে? বলেছে বঙ্গবন্ধু হচ্ছেন স্বাধীনতার একচ্ছত্র স্থপতি। তো বঙ্গবন্ধুর বাড়ি যখন ভাঙচুর করা হলো তখন আসিফ নমরুদ কেন চুপ ছিল? গোপালগঞ্জে কন্ট্রোল রুমে থেকে আসিফ নমরুদ এবং তার বাচ্চা গেলমান আসিফ মাহমুদ সজীব ভুয়া গণহত্যার হুকুম দিয়েছিল না? আচ্ছা, আর একটু শোনা যাক। অভিযোগ এবং এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। ও আচ্ছা, আমি বলি, একটু কথা বলি ভাই, আপনারা সবাই ভাই বোন, আপনারা সবাই বোঝার চেষ্টা করুন। ইউনূস তো অন্যান্য অন্তর্বর্তী সরকারের মতো দেশকে রিপেয়ার করার জন্য আসে নাই, দেশের ক্রাইসিসকালীন অবস্থায় দেশকে উদ্ধার করার জন্য আসে নাই। সে এসেছিল নিজেকে উদ্ধার করার জন্য। সে চরম লেভেলের স্বার্থপর। ক্ষমতায় আসার পরপরই তার বিরুদ্ধে আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে। বাংলাদেশের যত তার বিরুদ্ধে 666 কোটির মামলা খারিজ করে দিয়েছিল। মামলা খারিজ করার এখতিয়ার কি তার হাতে নাকি এটা আদালতের হাতে? সে যদি সৎ অনেস্ট মানুষ হতো তাহলে এই মামলাটি সে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আদালতে গিয়ে লড়ত, নয় কি? সে তো নিজের স্বার্থের জন্য এসেছিল, সে দেশের মানুষের স্বার্থের জন্য আসে নাই। একটা ভণ্ড বাটপার মিথ্যাবাদী বাংলাদেশে এসে গ্রামীণ ব্যাংকের সর্বোচ্চ সুবিধা নিয়েছে, গ্রামীণ বিশ্ববিদ্যালয় করাপশনের মাধ্যমে সে করার ব্যবস্থা করেছে, অনুমোদন আদায় করে নিয়েছে, গ্রামীণ ব্যাংকে সকল সুবিধা দিয়েছে, গ্রামীণ ব্যাংকের মানুষকে তার তত্ত্বাবধায়ক সরকারে নিয়োগ দিয়েছে, ভাই বেরাদরকে তার সরকার থেকে সুবিধা দিয়েছে এবং নিজে সর্বোচ্চ সুবিধা আদায় করে নিয়েছে। তো এটার জন্যই তো সে ক্ষমতায় এসেছিল। এই মিথ্যাবাদী যখন বলে যে আমাদের কাছে সারা পৃথিবীর মানুষ আমাদের ইয়াং যুবকদের চাচ্ছে, তারা বলছে আরো চাই, আরো দেবেন, 2026 সালে আরো চাইবে। 2026 প্রায় যায় অবস্থা, 2027 চলে এসেছে। কই বাংলাদেশের
একটা জঙ্গিকে কি জুলাই যোদ্ধা বাচ্চা উপদেষ্টা জুলাই ঠুকাই মুকাইদেরকে কি কোনো সরকার চাইছে? পৃথিবীর কোনো দেশ চাইছে? কি সেই দেশ বিপদে পড়বে, সেই দেশে বোমা হামলা হবে, সিরিজ বোমা হামলা হবে, এরা তো জঙ্গি। এটা তো ইউনূস বলেছিল। আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে? বরং এই মিথ্যাবাদীর কথা যে মিথ্যা প্রমাণিত হয়েছে, প্যাথোলজিক্যাল লায়ার সে, তার বড় প্রমাণ হলো বাংলাদেশের পাসপোর্টের মান নিচে নেমে গিয়েছে। বিষয়টা বুঝতে পারলেন? এরপরে সে প্রতিশ্রুতি দিয়ে বলেছিল না যে আমরা করব, ওই রোহিঙ্গাদের উদ্দেশ্যে গিয়ে বলেছিল না, মানে রোহিঙ্গাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছিল না আগামী ঈদে আমরা সবাই মিলে, হ্যাঁ, আমাদের দেশে গিয়ে ঈদ করব। কয়টা ঈদ চলে গেল? রোহিঙ্গারা কি তাদের দেশে চলে গেছে? এই যে ফাঁকা বুলি দে মিথ্যাবাদী, হ্যাঁ, টাউট বাটপার, জীবনে কোনোদিন টুপি পরে নাই, বিসমিল্লা পরে নাই, আলহামদুলিল্লাহ পরে নাই, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিভিন্ন জায়গায় টুপি পরে গেছে। এখন তার টুপি গেল কোথায়? এখন তার জন্মদিন পালন করে আকাশে মানে হাত পা নাচিয়ে মাটিতে পা দিয়ে লাত্তি মেরে মানে ডান্স করে তার দিবস পালন করে, এই ৮৬ বছর বয়সেও। যখন দেশে হামে শিশু মারা যাচ্ছিল তখন বিদেশিদেরকে নিয়ে নাচ গান করে সে কি করছিল? তার জন্মদিন পালন করছিল। এই তো ইউনূস। এখন তার টুপি কোথায়? কোথায় তার টুপি? তো দর্শক শ্রোতারা, আমরা চাই এই আইনি নোটিশ যাতে বলবৎ রাখা হয়, সে যাতে দেশ থেকে না পালাতে পারে। কিন্তু অবাক করার বিষয়, ইউনূসের ব্যাপারে আমাদের পরাধীন প্রতিবন্ধী মন্ত্রী তারেক জিয়া খুব বেশি নীরব। ইউনূস 18 মাসে দেশের এত এত খারাপ এত মানে সর্বনাশ করে গেছে। এই সর্বনাশের দায় বিএনপি সরকারের কেউ ইউনূসের উপর চাপাচ্ছে না। ইউনূস কি তাদের বাসুর মশাই নাকি যে তাদের নাম উচ্চারণ করা যাবে না? ইউনূসের আমলের দুঃশাসনের সকল দায়ভার শেখ হাসিনার উপর চাপিয়ে দিচ্ছে। বিষয়টা বুঝতে পারছেন? এইভাবে দেশ চলে না। ইউনূসকে পালাতে দেওয়া যাবে না। ইউনূসের বিচার করতে হবে এই দেশের মাটিতে, আর ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে তাকে দাঁড়াতে হবে। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।